মণিপুর গ্রামে রবিন তার স্ত্রী মায়াকে নিয়ে থাকত। রবিন ছিল অনেক সাদাসিদে ও ভালো মনের মানুষ। রবিনের দাদা মহেশ তার ভাইকে বোকা বানিয়ে সব কাজ করিয়ে নিত, আর রবিনের স্ত্রী রবিনের সাথে মাঝে মাঝে মাঠে যেত আর বাড়ির কাজ করত। একদিন রবিনের স্ত্রী রবিনকে বলতে থাকে, শোনো, তোমার দাদা তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে তোমাকে বোকা বানিয়ে তার কাজগুলো করিয়ে নেয়। গিন্নি, তুমি আমাকে ভুল বুঝছো। আমার দাদা কেন আমাকে বোকা বানাবে? আমি তো ওনার ছোট ভাই হই। তোমাকে বোঝানো আমার বেকার, তুমি কোনোদিনও বুঝবে না। তুমি তোমার দাদাকে অন্ধের মতো বিশ্বাস করো। একবার তুমি তোমার দাদার চালাকিটা দেখো, তাহলেই বুঝতে পারবে। কিন্তু তুমি তো তোমার দাদার চালাকি বুঝেও বুঝতে চাও না। ছাড়ো, তোমাকে আর এসব কথা বুঝিয়ে লাভ নেই। এখন আমি কিছু টাকা দিচ্ছি, বাজারে গিয়ে হাটবাজার করে আনো, মাছও কিনে আনবে। তুমি রান্না করার জন্য সব গুছিয়ে নাও, আমি বাজার থেকে কিছু সবজি আর মাছ কিনে আনছি। ঠিক আছে, শোনো, বাজারে গিয়ে হাটবাজার করে তাড়াতাড়ি বাড়ি ফিরবে। যদি রাস্তায় কেউ তোমাকে কোনো কাজের কথা বলে, তাহলে কিন্তু এক্কেবারে করবে না, ঠিক আছে? আরে ঠিক আছে গিন্নি, তুমি এত চিন্তা করো না। আমি হাট বাজার করেই চুপচাপ বাড়িতে চলে আসব, কারো সাথে কথা বলবো না। সাবধানে যাও আর তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। তারপর রবিন বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বাজারে যেতে যেতে রাস্তায় রবিনের তার দাদার সাথে দেখা হয়ে যায়। আরে ভাই, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? কিছু না দাদা, এই যে মায়া কিছু সবজি আর মাছ কিনতে বাজারে পাঠিয়েছে, ওইগুলোই কিনতে যাচ্ছি। তার মানে রবিন বাজারে যাচ্ছে সবজি আর মাছ কিনতে? ওর কাছে নিশ্চয়ই কিছু টাকা পয়সা আছে। ওর কাছ থেকে যদি টাকা পয়সাগুলো নিয়ে নিই, তাহলে ওই টাকাগুলো দিয়ে গিন্নির জন্য গরম গরম গোল্লা নিয়ে যাব। কি হলো দাদা, কিছু কি হয়েছে নাকি? তুমি এত কি ভাবছো বলো তো? কিছু না রে ভাই, আমি অনেক চিন্তার মধ্যে আছি। আসলে কি হয়েছে, তোর ভাইপো পিন্টুর শরীরটা খুব খারাপ, আর ওষুধ কেনার জন্য আমার কাছে টাকা পয়সাও নেই। তোর কাছে তো মনে হচ্ছে কিছু টাকা পয়সা আছে, ওইগুলো যদি দিতেইস ভালো হতো। কিন্তু দাদা, আমি যদি এই টাকা তোমাকে দিয়ে দিই, তাহলে মায়া আমার উপর খুব রেগে যাবে যে। তার মানে আমার ছেলে পিন্টু তোর কেউ না, তাই তো? তুই টাকাটা দিবি না, তাই তো? না না দাদা, এরকম কিছু না। তুমি এই টাকাটা আমার কাছ থেকে নিয়ে যাও। আজ না হয় আমরা ডাল ভাত খেয়ে নেব। তুমি বরং এই টাকা দিয়ে পিন্টুর জন্য ঔষধ কিনে বাড়ি নিয়ে যাও। ভগবান তোর ভালো করবে রে রবিন। আমি তাড়াতাড়ি টাকাটা নিয়ে পিন্টুর জন্য ওষুধ কিনে নিয়ে যাই। ভালো থাকিস। তারপর মহেশ রবিনের কাছ থেকে টাকা নিয়ে চলে যায়, আর রবিনও বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে রবিন তার স্ত্রীকে সব কথা বলতে থাকে। শোনো, আমি জানি না কি হয়েছে আর না হয়েছে, আর আমি জানতেও চাই না, কিন্তু আজ আমি মা ছাড়া ভাত খাবো না। তুমি যেখান থেকে হোক, যেভাবে হোক, আজ বাজার থেকে সবজি আর মাছ কিনে আনবে, তারপর আমি খাবো। কিন্তু মায়া, এখন কেউ কাজ দেবে না। এত বেলা হয়ে গেছে, আমি কাজ কোথায় পাবো? ঠিক আছে, আজকে যদি তুমি কোনো আর কাজ পাবে না, তাহলে জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করো। কিন্তু তোমাকে আজকে মাছ কিনে আনতেই হবে, না হলে আমি আজকে রান্নাই করব না। ঠিক আছে মায়া, তুমি এবার একটু শান্ত হও। আমি জঙ্গলে যাচ্ছি, দেখি কোনো কাজ পাই কিনা। হ্যাঁ, তুমি তো সবার জন্যই দানছত্র খুলে রেখেছ। যে যখন যেটা বলে, যে যখন যেটা চায়, তুমি তো সঙ্গে সঙ্গে সেটাই করে দাও। এবার আমার জন্য এটা করে দেখাও। রবিন তার স্ত্রীর কথা শুনে জঙ্গলে যায় কাঠ কাটতে, আর মায়া রান্নাঘরে আসে। দেখি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে ফেলি। আমি জানি আজকে না আসবে হাট, না আসবে কোনো মাছ। জঙ্গলে কোনো কাঠ পেলে তো তারপর বাজারে বিক্রি করবে, আর আমি যদি ওই মাছের আশায় বসেই থাকি, তাহলে আমাকে আর খেতে হবে না। দেখি কিছু রান্না করে রাখি। অন্যদিকে রবিন জঙ্গলের রাস্তায় যেতে থাকে। কিছুক্ষণ যাবার পরে রবিন জঙ্গলের মধ্যে এক সাধু বাবাকে দেখতে পায়। প্রণাম সাধু বাবা, আমার অনেক সৌভাগ্য যে আপনার সাথে দেখা হয়ে গেল। সাধু বাবা, আমার বাড়িতে অনেক সমস্যা, আপনি এর কোনো সমাধান দিন। তুই অনেক ভালো সাদাসিধে মানুষ। আমি তোর ব্যাপারে সব কিছুই জানি। আমি জানি যে তুই এখানে তোর স্ত্রীর কথাই এসেছিস, কারণ তোর স্ত্রী তোকে টাকা দিয়েছিল, আর তুই ওই টাকা তোর দাদাকে দিয়ে দিয়েছিস। তাই তোর স্ত্রী তোকে কাঠ খুঁজতে পাঠিয়েছে, তাই তো?
হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমার স্ত্রী আমাকে বলে গ্রামের সবাই নাকি আমার সরল মনের সুযোগ নিয়ে ওদের কাজ করিয়ে নেয়, আর আমার দাদাও নাকি আমাকে বোকা বানিয়ে আমার টাকা নিয়ে নেয়। এবারে আপনি বলুন, এটা কি ঠিক কথা? গ্রামের সবাই, এমনকি তোর দাদাও তোকে দিয়ে কাজ করিয়ে নেয়, তোর ভালো মানুষের সুযোগ ওঠায়। কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোকে কিছু বীজ দেব, ওই বীজগুলো জমিতে রোপণ করে দিবি, ওইগুলো থেকে জাদুই ফসল তৈরি হবে। ঠিক আছে সাধু বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাধু বাবার দেয়া ওই জাদুই বীজ নিয়ে রবিন বাড়ি ফিরে আসে। রবিন বাড়িতে এসে সব কথা মায়াকে খুলে বলে। তুমি এসব কি বলছো? এটা কি সত্যি সম্ভব? ঠিক আছে, কাল সকাল হলে এই বীজগুলো মাঠে রোপণ করব, তারপরে দেখব এই বীজগুলো সত্যিই জাদুই বীজ কেনা। ঠিকই বলছো গিন্নি, কাল সকাল হলেই এই বীজগুলো জমিতে রোপণ করে দেব। গিন্নি, আমি ভাবতাম সবাই আমাকে ভালোবাসে, কিন্তু সবাই যে আমার ভালো মানুষের সুযোগ নিয়ে আমাকে কাজ করিয়ে নেয়, আজ তা ভালোভাবে বুঝতে পারলাম। তাহলে আজ তুমি প্রমাণ পেলে তো যে এতদিন আমি যা বলতাম সব কথাই ঠিক? সাধু বাবাও আজ তোমাকে ঠিক একই কথাই বলেছে। এইসব কথা বাদ দাও, চলো এবার আমি তোমাকে খেতে দিই। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বাড়ছি। কিন্তু গিন্নি, তুমি যে আজ বললে তুমি মাছ ছাড়া ভাত খাবে না, তাহলে তুমি রান্না করলে যে? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু আমি এটাও জানি তুমি এই দুপুরবেলা কোনো কাজ পাবে না, তাই না আসবে আমাদের বাড়িতে কোনো হাট বাজার, না আসবে কোনো মাছ, তাই আমি দুটো ডাল ভাত করে রেখেছি। চলো খেয়ে নেবে, চলো। ঠিক আছে গিন্নি, তুমি ভাত বাড়ো, আমি হাত মুখ ধুয়ে খেতে আসছি। শোনো, কাল সকাল সকাল উঠতে হবে যে, জমিটা প্রথমে নাঙ্গল করে তারপরে এই বীজগুলো ভালোভাবে রোপণ করে দিতে হবে। ঠিক আছে, আর আজকে তোমার ডাল ভাত খুব ভালো হয়েছে। তোমার রান্নার প্রশংসা না করলেই নয়, তুমি খুব সুন্দর রান্না করো। থাক থাক, আর প্রশংসা করতে হবে না। কয়েকদিন ধরে মাছ খেতে খুব ইচ্ছে করছিল, তাই তোমাকে আমার কিছু জমানো টাকা দিলাম আর কি। তুমি কি করলে? ওই টাকাগুলো তোমার দাদাকে দিয়ে বাড়ি চলে এলে। গিন্নি, আমি কি করব বলো? দাদা তো আমাকে বলল যে পিন্টুর খুব শরীর খারাপ, তাই টাকাগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, যা হওয়ার হয়েছে, এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাতে চলো, কাল যে সকাল সকাল মাঠে যেতে হবে। তারপর খাওয়া দাওয়া করে রাতে ঘুমোতে যায়। পরের দিন সকালবেলা তারা দুজনে ভালোভাবে জমি নাঙল করে রুয়ে দিয়ে আসে। শোনো গিন্নি, আমি জমিতে যাচ্ছি জাদুই ফসল দেখার জন্য। শোনো না, আমিও তোমার সাথে জমিতে যাব, আমিও দেখতে চাই জাদুই ফসল হয়েছে না হয়নি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি জমির কাছে চলো। রবিন আর মায়া জমিতে গিয়ে জমি দেখে অবাক হয়ে যায়। হারে, সত্যিই তো এটা জাদুই ফসল। আমরা কালই বীজ রোপণ করলাম আর আজই গাছ বেরিয়ে গেছে। হ্যাঁ গিন্নি, সাধু বাবা তাহলে ঠিকই বলেছিলেন যে এই ফসল হলো জাদুই ফসল। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটেও যায়, আর তাদের জাদুই ফসলও পাকতে শুরু হয়ে যায়। দেখো গিন্নি, কিছুদিন পরই আমাদের গম গাছগুলো কেটে ফেলতে হবে। গমগুলো যে পাকতে শুরু করেছে। এবারে মনে হয় আমাদের ভাগ্য বদলাতে চলেছে গিন্নি। আমাদের ফসল এই গ্রামে সবার থেকে ভালো হয়েছে গিন্নি। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ, এবার মনে আমাদের সুখের দিন আসবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এই গ্রামে এইবার সবার থেকে আমাদের জমিরেই গম চাষ ভালো হয়েছে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, তারা তাদের জমির ফসল কেটে বাজারে বিক্রি করতে শুরু করে। তারা এই রকমভাবে ফসল বিক্রি করে একটা বড় বাড়িও করে নেয়। অন্যদিকে রবিনের দাদা মহেশ রবিনের ব্যাপারে জানতে পেরে বলতে থাকে, রবিনের জমিতে এত ফসল হচ্ছে কি করে? ও কোন বীজ দিয়ে চাষ করছে? ফসল বিক্রি করে করে এমনকি একটা ঘরও বানিয়ে নিল। আমি দেখতে চাই ও কি চাষ করছে। মহেশ রবিনের জমিই দেখতে চায়, আর রবিনের জমির ফসল দেখে অবাক হয়ে যায়। জানি না রবিনের ওপরে ভগবানের এত দয়া কিসের। ও এত বড়লোক, তবুও ওকে এত বড়লোক করে দিচ্ছে, আর আমি যে গরিব, আমাকে গরিব বানিয়ে রেখে দিয়েছে। আমার তো ওকে থেকে হিংসা হচ্ছে। এর কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এই সব দেখে মহেশ মনে মনে ভেবেই নিয়েছে যে সে রবিনের জমির সকল ফসল নষ্ট করে দেবে। সেই মতো সে পরের দিন রাতে এসে রবিনের জমিতে পোকা ছেড়ে দেয়।
এটা কি করে হলো? আমাদের জমির এই পোকামাকড় কি করে এলো? এতদিন তো ফসল হয়েছে, কোনোদিনও পোকামাকড় লাগেনি, তাহলে আজ হঠাৎ করে কি হয়ে গেল? তুমি একদম চিন্তা করো না গিন্নি, এগুলো তো পোকা প্রকৃতির দান, তবে আমরা এর কোনো না কোনো উপায় বের করে নেব। পরের দিন সকালবেলায় রবিন এসে তার জমিতে সার দিয়ে দেয়, আর তার জমির ফসল আগের থেকে আরও ভালো হয়ে যায়। এমনভাবে বসে থাকলে কিছু হবে না। তুমি যে তোমার ভাইয়ের জমিতে পোকা ছেড়ে দিয়ে আসলে, ও তো পরের দিনে গিয়ে সার ওষুধ দিয়ে নিজের জমির ফসল আগের থেকে আরও ভালো করে ফেলেছে। কিন্তু গিন্নি, আমি তো আমার দিক থেকে যথাসম্ভব চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি চিন্তা করো না, ওর জমির ফসল এত ভালো কি করে হচ্ছে ওটা আমি ওকে জিজ্ঞাসা করব। তুমি কি মনে করো তোমার ভাই এখনো বোকা আছে? সে আর এখন বোকা নেই। তুমি যাও না, তোমাকে কখনো ওর জমি ও ফসলের কথা বলবে না। তুমি তো জানো গিন্নি, রবিন আমাকে ভগবানের মতো দেখে, আর ও এমনিতেও সাদাসিধে আর ভালো মনের। তাই কাল সকালে গিয়ে আমি ওকে জিজ্ঞাসা করলে ও আমাকে সব কিছুই বলে দেবে। ঠিক আছে, কাল সকাল সকাল গিয়ে তোমার ভাইয়ের গায়ে মাথায় হাত বুলিয়ে সব কথা জিজ্ঞাসা করে ফেলো। পরের দিন সকালে রবিন জমির দিকে যাচ্ছিল, তখন তার দাদা মহেশের সাথে তার দেখা হয়ে যায়। আরে ভাই, তুই তো অনেক বড় মানুষ হয়ে গেলি রে, তুই তো একা একাই ধনী হয়ে যাচ্ছিস। তোর এই দাদার কথা কি মনে পড়ে না? একবার তো জিজ্ঞাসাও করিসনি যে দাদা তুমি কেমন আছো? তোর এখন অনেক টাকা পয়সা হয়ে গেছে বলে অহংকারও বেড়ে গেছে। তুই তোর ক্ষেতে কি বীজ লাগিয়েছিস যে দেখতে দেখতে ফসল তাড়াতাড়ি পেকে যাচ্ছে, এত এত ফসল হচ্ছে, আর একটা বাড়ি বানিয়েও ফেলেছিস। দাদা, এমন কিছু না, তুমি তো আমার দাদা হও, আমি তোমাকে সব কিছুই বলছি। ও আচ্ছা, তার মানে এত সুন্দর ফসলের বীজ সাধু বাবাই দিয়েছে। এবার দেখ রবিন, তোর আমি কি অবস্থা করি। তোর যদি না সব ফসল নষ্ট করে দিয়েছি, আমার নাম মহেশ নয়। এই সব কথা বলে মহেশ সেই জঙ্গলের পথে যায় আর সেই সাধু বাবার সাথে দেখা করে বলতে থাকে, সাধু বাবা, আমাকে সাহায্য করুন, আমি অনেক খারাপ সময়ের মধ্যে পড়েছি। আমাদের গ্রামে একটা খারাপ মানুষ আছে, সে সবাইয়ের ওপর অত্যাচার করে আর সবাইকে ভয় দেখিয়ে ও সবার জমি দখল করে বসেছে, আর আমরা সবাই একটু একটু ছোট জমিতে চাষ করি। তাই বাবা, আপনি এমন একটা জিনিস দিন যে আমি ওর জমিতে দিলে ওর জমির ফসল নষ্ট হয়ে যাবে, আর আমাদের একটা জিনিস দিন যাতে আমাদের সবার জমির ফসলও অনেক গুণে বেড়ে উঠবে। মহেশের কথা শুনে সাধু বাবা তাকে দুটো ফল দেয়। ওই দুটো ফল নিয়ে সে তাড়াহুড়ো করে ওখান থেকে চলে আসে। আরে পাগল, তুই যার জমি ক্ষতি করার জন্য যাচ্ছিস, তার জমির ফসল হলো জাদুই ফসল, আর ওই ফসল আমি দিয়েছিলাম, আর আমি ভালোভাবেই জানি কে ভালো কে খারাপ। তুই যে ফল দুটো নিয়ে গেলি, তুই তো জানিস না কোন ফলটা ভালো হবে, কোন ফলটাই জমি নষ্ট হয়ে যাবে। আরে বাহ, তুমি তোমার জীবনে সবথেকে ভালো কাজ একটা করেছো আজকে। তুমি ঠিক বলেছ গিন্নি, এবার আমি আমার ভাইয়ের থেকে অনেক বড়লোক হয়ে যাব, আর আমার ভাইয়ের সর্বনাশ হবে। ঠিক আছে, আজ রাতে গিয়ে তোমার ভাইয়ের জমিতে ওই লাল ফলটা পুঁতে দিয়ে আসবে, আর এই সবুজ ফলটা পুঁতবে আমাদের জমিতে। তাহলে আমাদের ফসল আরও সুন্দর হবে, আর ওদের ফসল নষ্ট হয়ে যাবে। তারপরে দেখি ওদের কি হয়। আর শোনো, এইবারে তাহলে গম চাষ উঠলে ওই জাদুই গম বিক্রি করে আমি কিছু গহনা বানাবো, আর এমন গহনা বানাবো যা দেখেই গ্রামের মানুষরা চমকে যাবে। হ্যাঁ গিন্নি, তুমি চিন্তা করো না, এবার এমন হবে যে আমরা গ্রামের সবথেকে বড়লোক হব, আর রবিন বেচারা গরিব হয়ে যাবে। আর ও তো এটা কোনোদিনও জানতেও পারবে না যে ওর গরিব হবার পিছনে ওর দাদারই হাত আছে, আর কেউ যদি ওকে বলে ও ওটা বিশ্বাসও করবে না। আরে আস্তে বলো এসব কথা, দেয়ালেরও কান আছে। যদি গ্রামের লোক জানতে পারে তুমি তোমার ভাইয়ের ক্ষতি করতে চাইছো, তাহলে আমাদেরকে মেরে ধরে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে। তুমি আমাকে বলছো জোরে কথা বলতে না, আর নিজেই চিৎকার করে করে কথা বলছো। ঠিক আছে ঠিক আছে, শোনো, একটু রাত হলেই তোমার ভাইয়ের জমিতে ওই ফলটা ফেলে দিয়ে আসবে, তারপরে কাল সকালে দেখে আসবো। কাল সকালে এরা মজা বুঝবে। যখন রাত্রি হয়ে গেল, তখন মহেশ দুটো ফল নিয়ে গিয়ে একটা ফল ফেলে দিল তার ভাইয়ের জমিতে, আর একটা ফল ফেলে দিল তার নিজের জমিতে। তারপর সে বাড়ি ফিরে আসে। সব ঠিকঠাক করে দিয়ে আসছি, এবার শুধু কাল সকালের অপেক্ষায়। কাল সকালে আমার ফসল 4 গুণ বাড়বে, আর রবিনের জমির ফসল সব নষ্ট হয়ে যাবে।
কি গো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। তোমার ছোট ভাইয়ের ফসল সব মনে হচ্ছে এখন নষ্ট হয়ে গেছে। চলো গিয়ে দেখে আসি। আর আমাদের ফসলগুলো কেমন হয়েছে ওটাও দেখে আসব। হ্যাঁ চলো। আরে এটা তুমি কি করেছো? তুমি মনে হয় ভুল ফল তোমার জমিতে দিয়েছো। তুমি কি ঠিক করে সাধু বাবার কাছ থেকে কথাও শোনোনি? তোমার দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। এবার আমাদের জমিতে যা ফসল ছিল তাও গেল। তোমার জন্য আমাদের এবার না খেয়ে মরতে হবে। আমার কি মনে হচ্ছে, তোমার ফসলের যদি এই অবস্থা হয় তাহলে তোমার ভাইয়ের ফসল তো আরও ভালো হবে। হায় হায়, এটা আমার কি হলো? আজ আমি অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরই ক্ষতি করে ফেললাম। গিন্নি, তুমি কি দেখেছ? দাদার জমির ফসলগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। এই সব কিভাবে যে হলো বুঝতে পারছি না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আমরা জানি খারাপ সময় কি অবস্থা হয়। তুমি সত্যি খুব বড় মনের মানুষ। হ্যাঁ গো, দেখেছি জমি একদম নষ্ট হয়ে গেছে। তোমার দাদা যেমন কর্ম করেছে তেমনি ফল পেয়েছে। অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়।